মহানায়কের মহাপ্রয়াণের পর তাঁর অভিনয় ক্ষমতার বিশ্লেষণ করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তিনি বলেছিলেন, উত্তম কুমারকে যখন প্রথম দেখি তখনও আমি নিজে ছবির জগতে আসিনি। নতুন একটি হিরোর আবির্ভাব হয়েছে বলে শুনছিলাম। ছবিটিও নাকি ভালো, তাই স্বাভাবিক তাগিদে গেলাম ৭৪.৫ দেখতে। নির্মল দের ছবি, পরিচ্ছন্ন পরিচালনা, আঁটসাঁট চিত্রনাট্য। এই বিশেষ পরিচালকের কাজ ভালো লেগেছিল বলে পরপর দেখলাম বসু পরিবার ও চাপাডাঙ্গার বউ। ৩খানা ছবি পরপর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্বে সত্যি একটা স্বাতন্ত্র্য আছে। ৩০ ও ৪০-এর দশকের দুর্গা দাস, প্রমথেশ বড়ুয়া, ধীরেজ, জহর গাঙ্গুলি প্রমুখের কাজের সঙ্গে এর বিশেষ মিল নেই। মনে হলো ছেলেটি হলিউডের ছবি টবি দেখে। অভিনয় থিয়েটারের গন্ধ নেই। চলায় বলায় বেশ একটা সাবলীল স্বাচ্ছন্দ্য। ক্যামেরা বস্তুটিকে যেন বিশেষ তোয়াক্কা করে না। তার উপরে চেহারায় ও হাবভাবে বেশ একটা মন টেনে নেওয়ারও ক্ষমতা আছে। উত্তম কুমারের ভবিষ্যৎ আছে, সে বিষয়ে সন্দেহ নেই। এর ১০-১২ বছর পর উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আসে আমার। ইতিমধ্যে উত্তম সুচিত্রার রোমান্টিক জুটি দর্শকদের মন জয় করেছে। লেখক, পরিচালক, প্রযোজক, দর্শক সকলের চাহিদা চলে গেছে প্রেমের গল্পের দিকে। অগ্নিপরীক্ষা বা হারানো সুর দেখে এটা বুঝেছিলাম যে এই জুটির সাফল্যের পেছনে লেখক, প্রযোজক, পরিচালক, দর্শক, সমালোচক, ফিল্ম পত্রিকা, সম্পাদক ইত্যাদি সকলের যতই অবদান থাকুক না কেন, এদের দুজনের মধ্যে এমন গুণ বর্তমান যার রাসায়নিক সংমিশ্রণে সোনা ফলতে বাধ্য। শুধু উত্তমের কথা বলতে গেলে এটা বলা যায় যে নায়িকার সান্নিধ্যে এলেই অনেক বড় বড় নায়কও সিঁটিয়ে যায়, কিন্তু উত্তম কুমারের মধ্যে সেটা নেই। বরং প্রেমের দৃশ্য এলেই অভিনয় খোলে সবচেয়ে বেশি। নারী পুরুষের সম্পর্ক যেখানে চিত্রকাহিনীর অন্যতম প্রধান উপাদান, সেখানে এটা যে কত বড় গুণ সেটা সহজেই অনুমান করা যায়। নায়কের গল্প লিখি আমি উত্তম কুমারের কথা ভেবেই। সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তত্ত্বরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। এই অবস্থায় ওই যুবকের মনে কী ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে, তার মূল্যবোধে কী পরিবর্তন হতে পারে, এও ছিল গল্পের বিষয়। চিত্রনাট্য শুনে উত্তম খুব খুশি হয়। তার একটা কারণ হতে পারে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাহিনী সাদৃশ্য। আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে নিয়েছে। সুতরাং তাকে গতানুগতিক পথ কিছুটা ছাড়তে হবে। এতে যে প্রেম আছে তা প্রচ্ছন্ন, এতে নায়কের দোষ গুণ দুই আছে, এবং তা যে শুধু অন্তরে তা নয়। তাকে বললাম যে তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলি রয়েছে সেগুলি ক্যামেরায় বোঝা যাবে, কারণ তোমাকে মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না। এইসব প্রস্তাবে তার সামান্য প্রাথমিক দ্বিধা উত্তম সহজেই কাটিয়ে উঠেছিল। এটা আমি বলতে পারি যে উত্তমের সঙ্গে কাজ করে তৃপ্তি পেয়েছিলাম। এমন তৃপ্তি আর ২৫ বছরের ফিল্ম জীবনে আমি খুব বেশি পাইনি। উত্তম ছিল যাকে বলে খাঁটি প্রফেশনাল। রোজকার সংলাপ সে সম্পূর্ণভাবে আয়ত্ত করে কাজে নামত। তার অভিনয় ক্ষমতা ছিল সহজাত। অঙ্গ প্রত্যঙ্গের ওপর দখল ছিল ১৬ আনা, ফলে স্বভাবতই তার অভিনয়ে একটা লালিত্য এসে পড়ত। রোজই দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনার পর আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই। সবচেয়ে বড় কথা হলো এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল এমন যোগ করত যেগুলি সম্পূর্ণ তার নিজস্ব অবদান। এই অলঙ্করণ কখনোই বাড়াবাড়ির পর্যায়ে পড়তো না। এটা সবসময় হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরি প্রাপ্তি। বড় অভিনেতার একটা বড় পরিচয় এখানেই। নায়কের পর চিড়িয়াখানা ছবিতে উত্তমের সঙ্গে কাজ করেও এই একই তৃপ্তি পেয়েছি। চিড়িয়াখানা ছিল নায়িকা বর্জিত ছবি, ফলে বলা যেতে পারে
উত্তমের পক্ষে আরও একটা বড় ব্যতিক্রম। উত্তম কুমার নাকি 250-এর ওপর ছবিতে অভিনয় করেছিল। এর মধ্যে অন্তত 200 ছবি যে অচিরেই বিস্মৃতির অতলে হারিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। যে দেশে সৎ অভিনেতার সদ্ব্যবহার করতে জানা লোকের এত অভাব, সেখানে এটাই স্বাভাবিক। কিন্তু শিল্পীর বিচার সবসময় হয় তার শ্রেষ্ঠ কাজের উপর। উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয়, কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে 30 বছর ধরে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়ে গেল তার তুলনা নেই। তার অভাব পূরণ করার মতো অভিনেতা আজ কোথায়? 1980 সালের 26শে জুলাই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই খবরটি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।